নমস্কার, CNN24 এর সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, জল জীবন মিশনের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগে মহিলারা খালি কলসির সামনে রেখে তীব্র প্রতিবাদ। মাত্র 147 দিনে বিপর্যস্ত গ্যামন সেতু, ওভারলোড ট্রাকের দাপটে দুলছে বরাকের লাইফলাইন, ঝুঁকিতে 4 রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা। ভোটার তালিকার বিশেষ সংশোধনীর প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে, জানালো করিমগঞ্জ জেলা কংগ্রেস। আসাম শহীদ দিবসে অসম গণপরিষদের শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা শিলচরে। শিলচরে 10 দিন ব্যাপী আসাম বুক ফেয়ারের সমাপ্তি। এবারে সংবাদ বিস্তারিত। আসাম জলজীবন মিশনের অধীন পানীয় জল প্রকল্পে চরম দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আজ শিলচর বেতুকান্দি পৌর কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 25-এ তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শিলচর জেলা কংগ্রেস কমিটির আহ্বানে আয়োজিত এই ধর্নায় বহু মহিলা খালি কলসির সামনে রেখে প্রতিবাদের প্রতীকী বার্তা দেন। জল নেই, ন্যায় চাই। অভিযোগ, বহুদিন ধরে প্রকল্পের কাজ স্থবির, পাইপলাইন বসানো, পানীয় জল সরবরাহ মান নিয়ন্ত্রণ, সবকিছুতেই চোখে পড়ছে অব্যবস্থা ও অদক্ষতা। কোটি কোটি টাকার প্রকল্প হলেও মানুষের ঘরে এখনো পৌঁছায়নি এক ফোঁটা নিরাপদ পানি, ফলে নিত্যদিনই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। ধর্ণা মঞ্চ থেকে জেলা কংগ্রেসের নেতারা সরাসরি অভিযোগ তোলেন, জল জীবন মিশন মানুষের জীবন বদলানোর প্রকল্প নয়, বরং দুর্নীতি ও লুটপাটের আরেকটি বড় উদাহরণে পরিণত হয়েছে। তারা দাবি জানান, অবিলম্বে প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে, দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নেতাদের হুঁশিয়ারি, সরকারের উদাসীনতা অব্যাহত থাকলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। আজি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশত আমি আজি এই জল জীবন মিশনৰ যোনবোৰ প্ৰকল্প আছে সেইবোৰ আমি আজি নিজে দেখিছোঁ। জলপথ হৈছে যে মানুহবোৰক তেওঁলোকে মিছা কথা কৈ আজি শুদ্ধ জল দিম বুলি কৈ আজি এই এটা যোনটো কেলেংকাৰী হৈছে, প্ৰায় 50,000 কোটি টকাৰ ওপৰৰ কেলেংকাৰী, আজি মানুহক মিছা কথা কৈ তেওঁলোকে যেনেকৈ কয় নহয় যে কাম কম কৰে আৰু কথা বেছি কয়, আজি সেই তেনেকুৱা হিচাপে অকল আজি সাধাৰণ ৰাইজেই নহয়, আজি যোনবোৰ আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ নতুন কণ্ট্ৰেক্টাৰবোৰে JJMৰ কাম লৈছিলে, তেওঁলোকে বেংকৰ পৰা আজি ঋণ লৈ পেলাই এই কামবোৰ কৰিছিলে। কামবোৰ তেওঁলোকে আধা আৰুৱা এৰি দিছে, কেলেকি তেওঁলোকে পে'মেণ্ট পোৱা নাই, আৰু তেওঁলোকৰ যোনটো আজি ঋণ লৈছে বেংকৰ পৰা সেইটোতো তেওঁলোকে দি আছে। তো সব ফালৰ পৰাই আজি BJP চৰকাৰে আমাৰ সাধাৰণ ৰাইজক সব ফালৰ পৰা মাৰিছে। তো এই বস্তুবোৰ আজি প্ৰতিবাদ কৰিবলৈ আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে আমাক নিৰ্দেশ দিছে, আৰু শিলচৰ জিলা কংগ্ৰেছৰ আজি 10 তাৰিখে আমি আৰম্ভ কৰিছোঁ, আৰু বিভিন্ন অঞ্চলত আমি 20 তাৰিখলৈকে প্ৰতিবাদবোৰ। মাত্র 147 দিন আগে রাজ্যের দাপটে 2 মন্ত্রীর মাধ্যমে জাঁকজমকভাবে উদ্বোধন হয়েছিল 100 বর্ষ পুরনো গ্যামন সেতুর, কিন্তু 5 মাসও না ঘুরতে ফের বিপর্যস্ত হয়ে পড়েছে বরাক উপত্যকার লাইফলাইন 6 নম্বর জাতীয় সড়কের কাঠিগড়া বদরপুর সংযোগী এই গুরুত্বপূর্ণ সেতুটি। দেখুন সবিশেষ। সেতুটির দক্ষিণ দিকে 2 নম্বর স্প্রিং মূল কাঠামো প্রায় 3 থেকে 4 ইঞ্চি নিচে বসে গেছে, যার জেরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা দেখে স্থানীয়দের উদ্বেগ আরও বাড়ছে। রাত দিন ওভারলোড ট্রাকের বেপরোয়া চলাচলকে দায়ী করেছে কংগ্রেস। সংস্কারের 5 মাসও হয়নি, অথচ সেতুর অবস্থা আবার ভয়ঙ্কর। ওভারলোড ট্রাকের দাপুটে সেতুর কাঠামো কাঁপছে, দুলছে, বসে যাচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এইভাবে চললে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে এই সেতুটি। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি শুধুই প্রকৌশলগত ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক উদাসীনতা, সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং জনজাতিদের প্রতি সরকারের চরম অমানবিক মনোভাব। উল্লেখ্য, গত 21শে মে থেকে টানা 2 মাস সড়ক বন্ধ রেখে গ্যামন সেতুর সংস্কার করা হয়, যার ব্যয় হয়েছিল 2 কোটিরও বেশি।
নির্ধারিত সময়ের 5 দিন আগে 15 জুলাই সেতুটি উদ্বোধন করেছিলেন রাজ্যের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। উদ্বোধনের পর ওভারলোড বন্ধের বার্তা দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সেতু নয়, ভেঙে পড়বে উত্তর পূর্ব ভারতের পুরো সড়ক যোগাযোগের মেরুদণ্ড। আজকে আমরা বরাক উপত্যকার যেটা বরাক সেতু গেমেন ব্রিজে দাঁড়িয়ে আছি। বর্তমানে আমাদের এই গেমেন সেতু বিগত কিছুদিন পূর্বে এটা রিপেয়ারিং করা হয়েছে। সেই রিপেয়ারিং করার সময় 1 মাস ব্রিজ বন্ধ ছিল। মানুষ অনেক এই ব্রিজ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার জন্য মানুষ অনেক কষ্ট, আমাদের এলাকার মানুষ অনেক কষ্ট স্বীকার করেছে। কিন্তু যখন এই ব্রিজটা রিপেয়ারিং চলেছিল তখন আমাদের মাননীয় আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ মহাশয় যখন ব্রিজ পরিদর্শন করেছিলেন তখন এনআইটিসিএল কর্তৃপক্ষকে বলেছিলেন যে কী জন্য হয়েছে। তখন এনআইটিসিএল কর্তৃপক্ষ বলেছিল যে ওভারলোডের কারণে বিয়ারিং নষ্ট হয়েছে। সেই সময় যে কর্তৃপক্ষ রিপেয়ারিং করেছে তারাই বলেছে ওভারলোডের জন্য। কিন্তু আজকে ব্রিজ 3 মাস হলো না, এই ওভারলোডের কারণে আবার ব্রিজ বিকল হচ্ছে। আমি এই যে আমাদের এই যে ব্রিজ এটা একমাত্র দায়ী সিন্ডিকেট ওভারলোড, যেখানে 40 টনের ক্ষমতা সম্পন্ন এই ব্রিজ এনআইটিসিএল সাইনবোর্ড লাগিয়েছিল, কিন্তু এখানে 70-80 টন গাড়িগুলো যাচ্ছে। কিন্তু এই যে লোডের সাইনবোর্ড ছিল এখানে সেখানে মিটিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি এখানে 40 টন আর লেখা নেই। এখন আমরা বরাক উপত্যকার মানুষ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুধু হিতাধিকারী নিয়ে ভোট ব্যাংক তৈরি করার জন্য প্রস্তুত, কিন্তু ব্যস্ত। কিন্তু বরাকের উন্নয়নের জন্য উনি ব্যস্ত নেই। বারবার বরাকে আসছেন, আমি দেখাচ্ছেন বরাক প্রীতির কথা দেখাচ্ছেন, কিন্তু বরাকের উন্নয়নের জন্য কথা বলছেন না। এই ব্রিজ যখন বন্ধ হয়েছিল তখন ওভারলোডের কারণে আমাদের শিলচর কালাইন সেতু বাঙ্গারপাড় সেতুটি ভেঙে পড়েছিল ওভারলোড গাড়ি নিয়ে, যেটা প্রমাণ মিডিয়ার মাধ্যমে সব পরিষ্কার হয়েছে। ওভারলোড এখনই রাস্তায় যাচ্ছে, আমাদের এই ব্রিজটি ভূমিকম্পের মতো দুলছে এবং ওভারলোডের গাড়িগুলা অনবরত যাচ্ছে। 10 টন 50 টন 60 টনের গাড়িগুলো অনবরত যাচ্ছে। এই একটা গাড়ি আসছে, এটাই ওভারলোডের গাড়ি যাচ্ছে এখানেই। তাই আমরা বরাকবাসী অনুরোধ আমাদের আসাম সরকারকে, আপনারা হিতাধিকারী বানিয়ে ভোট ব্যাংকের চিন্তা করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করেন, বরাকের উন্নয়নের জন্য কাজ করেন। বরাকের যারা মন্ত্রী বিধায়করা আছেন, আমি বরাকের মন্ত্রী বিধায়ককে অনুরোধ করছি, যারা বরাক উপত্যকার জন্য আপনারা কিচ্ছু করেন, আপনারা বরাক উপত্যকার অবস্থার কথা তুলে ধরেন। আপনারা নিজে আপনাদের গতি দখল করার জন্য, আপনাদের সিট রাখার জন্য আপনারা দিশপুরে গিয়ে কথা বলেন না। আপনারা ভয় পান দিশপুরে গিয়ে বরাকের কথা তুলতে, বরাকের জনগণের প্রতি অন্যায়ের কথা তুলতে আপনারা ভয় পান। আপনারা ভয় পাবেন না। 26-এ ভোট আছে, কিন্তু জনগণ তার বিচার করবেন। আমি বরাক উপত্যকার যারা বিজেপির মন্ত্রী বিধায়করা আছেন তাদেরকে আমি বলছি যে আপনারা 26-এ কিন্তু জনগণের প্রত্যুত্তর দিবেন। ধন্যবাদ। ভোটার তালিকার বিশেষ সংশোধনী নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, এর প্রক্রিয়া নিয়ে আপত্তি রয়েছে। নিরপেক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে আমাদের। গোটা প্রক্রিয়া ত্রুটিপূর্ণ। এসআর পরিপ্রেক্ষিতে বুধবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের পদাধিকারীরা এভাবে মিডিয়ার সামনে মত ব্যক্ত করেন। এটা এসআইআর নয়, এসআর চলছে। দিস ইজ নট এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নয়, এটা সামারি রিভিশন। এই সামারি রিভিশনে নো ইন্ডিয়ান সিটিজেন্স নেম, একজনও ভারতীয় নাগরিকের নাম কাটা দেওয়া যাবে না। আমরা ছাড়বো না। এই ব্যাপারে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আলোচনা করেছি। আলোচনা করে আমরা কিছু পয়েন্টস রেজ করেছি। উনি আমাদেরকে বলেছেন যে 3টা পলিটিক্যাল পার্টি কমপ্লেইনের বেসিসে এই যে কিছু সংখ্যক বিএলও সুপারভাইজারকে রিমুভ করা হয়েছে, সেটা 3টে। কোন কোন পলিটিক্যাল পার্টি আমরা জিজ্ঞেস করেছি। উনি বলেছেন, সঙ্গে সঙ্গে আমার হাসি উঠেছে, উনি বলেছেন একটা হলো গিয়ে বিজেপি, আরেকটা হলো এজিপি যারা এলাইড পার্টনার, আরেকটা হলো গিয়ে যাকে কিছুদিন আগে ডেকে নিয়ে এনেছেন হেমন্ত বিশ্ব শর্মা ইউডিএফ, আমার আজমল সাহেব। এই 3 পলিটিক্যাল পার্টির কমপ্লেইনের বেসিসে উনি এই বিএলও সুপারভাইজারদের চেঞ্জ করেছেন অ্যাজ পার দ্য কমপ্লেইন অফ 3 পার্টিকুলার পলিটিক্যাল। অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো কমপ্লেইন নেই। কাজে এবিসি এই 3 পলিটিক্যাল পার্টি যারা মানে পার্টনার আন্ডার দ্য লিডারশিপ অফ হেমন্ত বিশ্ব শর্মা যারা চলছে, এদের কমপ্লেইনের বেসিসে। কাজে এটা পরিষ্কার আমাদের কাছে। তথাপি আমরা জেলা উপায়ুক্তকে বলেছি যে উই ওয়ান্ট দ্য প্রসেস হোয়াট ইজ গোয়িং অন, দ্যাট শুড বি ট্রান্সপারেন্ট, দ্যাট শুড বি পিওর। তাহলে আমরা কোঅপারেশন করব। আমাদের বিএলএ আছে ফিল্ডে, আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের বিএলএ
প্রত্যেকটি পোলিং স্টেশনের এগেইনস্টে আমাদের রয়েছে, তারা পর্যবেক্ষণ করছে এবং আমরা যদি ভবিষ্যতে কোনো বিচ্যুতি যদি দেখি 20 তারিখ পর্যন্ত চলবে এটা। আমার মনে হয় ডেডলাইন বোধহয় 20 ডিসেম্বর। 20 ডিসেম্বর থেকে আবার 27 ডিসেম্বর থেকে বোধহয় 1 মাসের জন্য ক্লেইমস অ্যান্ড অবজেকশন। হ্যাঁ, সময় আছে অনেক। আমাদের চোখ কিন্তু খোলা আছে, আমাদের চোখ খোলা আছে, কান সজাগ আছে। আমরা একদম স্বতন্ত্র প্রহরীর মতো আমরা একদম পাড়া দিচ্ছি। আসাম শহীদ দিবস উপলক্ষে অসম গণপরিষদের কাছাড় জেলা কমিটি শিলচর জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সেবার আয়োজন করে। অনুষ্ঠানে ফুল অর্পণ করে আসাম আন্দোলনের সাহসী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের আত্মবলিদানের তাৎপর্য তুলে ধরেন। তাদের ত্যাগ আসামের আধুনিক রাজনৈতিক ও সামাজিক পরিচয় গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সভায় বক্তারা আসাম আন্দোলনের মূল উদ্দেশ্যগুলোর কথাও স্মরণ করেন। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ ও বিতাড়ন, অসমীয়া ভাষা ও সাংস্কৃতিক সুরক্ষা, আদিবাসী জনগোষ্ঠীর রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারের রক্ষা, ভূমি ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা এবং সীমান্ত নিরাপত্তা ও সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের দাবি। কাছাড়ে মাল্যদান করা হয়। আজকে এই মাল্যদান অনুষ্ঠানে এবং শহীদ স্মরণের অনুষ্ঠানে আসাম গণপরিষদের কাছাড় ডিস্ট্রিক্টের বিভিন্ন উইংসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত 1985 থেকে আসাম গণপরিষদের তত্ত্বাবধানে বা অর্ডারে আসামের বিভিন্ন প্রান্তে শহীদ দিবস পালন করা হয়। এই বছর আসাম সরকার 10 ডিসেম্বর থেকে সরকারিভাবে জাতীয় শহীদ দিবস পালন করার জন্য অনুমতি দেয় এবং আসামের বিভিন্ন প্রান্তে আজকে থেকেই শহীদ দিবস উদযাপন করা হচ্ছে। শিলচরের জুবিন গার্গ মেমোরিয়াল অডিটোরিয়ামে বুধবার বিকেলে অনুষ্ঠিত হল 10 দিনব্যাপী আসাম বুক ফেয়ারের সমাপ্তি অনুষ্ঠান। গণেশ বন্দনা ও রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। আসাম প্রকাশনী পরিষদের সম্পাদক প্রমোদ কলিতা বইপ্রেমী, পাঠক ও লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর রাজীব মোহন পান্ত, লেখক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য এবং ডক্টর রোহিন দে। তারা প্রমোদ কলিতাকে অসমীয়া ফুল গামছা পরিয়ে সম্মান জানিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। সেই মায়ের ভাষা কেড়ে নেওয়ার জন্য ওপার বাংলার 1952 আর এপার বাংলার 1961-তে যে রক্ত তাণ্ডব ঘটিয়েছিলে তোমরা, আমারই পূর্বপুরুষ তার অবসান করেছিল জীবনকে রক্তের স্রোতে ভাসিয়ে দিয়ে। আমি এখানে বুক ফেয়ারটা স্টার্ট করেছিলাম, আর আমি পাবলিকেশন বোর্ড আসাম আর অল আসাম পাবলিশার্স অ্যাসোসিয়েশন নিয়ে 2টা সংগঠন মিলিয়ে আমি এই বুক ফেয়ারটা স্টার্ট করেছিলাম। আর 10 দিন হওয়ার কথা ছিল, আজ লাস্ট ডে। আজকে আমার সামরণী উৎসব, ওই সামরণী অনুষ্ঠানটা সমাপন করার জন্য আমি আসছি। আর আজকের মধ্যে এবছরের বইমেলা, শিলচরের বইমেলা সমাপ্ত। লাইনচ্যুত হল মালবাহী ট্রেন। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়ক বারোইগ্রামে রেল ক্রসিংয়ের সময় লাইনচ্যুত হয় মালবাহী ট্রেন। এদিকে মালবাহী ট্রেন ট্র্যাক আউট হয়ে যাওয়ার 2 ঘণ্টা ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আসাম ত্রিপুরা জাতীয় সড়ক। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় রেলের চাকা ট্রেকে তুলতে সক্ষম হওয়ায় জাতীয় সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এদিকে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় 2 ঘণ্টা অন্যান্য যানবাহনের যাত্রীরা আবদ্ধ হয়ে পড়ায় কষ্টের সম্মুখীন হতে হয়। ফিরছি একটি বিরতির পর।
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বুড়ো আঙ্গুল সরাসরি আইনকে। যেহেতু কোনো প্রতিষ্ঠানে শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ না করার কড়া ফরমান রয়েছে সরকারের, তা যেন লঙ্ঘন হচ্ছে প্রতি পদে। যেহেতু শহর শ্রীভূমির বাইপাস সংলগ্ন কালীগঞ্জ সংযোগী সড়কের ধারে ইটভাটায় শিশু শ্রমিকদের ইটভাটায় নিয়োগ করার দৃশ্য স্ট্রিং অপারেশন ক্যামেরায় বন্দী হয়। সরকারি আইন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কিভাবে শিশুরা ইটভাটায় কাজ করছে তা মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। নিজেদের মুনাফা লাভের জন্য শিশুদের শ্রমিক হিসেবে নিয়োগ করে কাজ করাচ্ছে তার দৃশ্য তুলে নিয়ে আনেন মিডিয়ার কর্মীরা অতি ঝুঁকিপূর্ণতার সহিত। এদিকে শ্রীভূমি জেলার এনএসইউআই সভাপতি সুস্মিত দেব শিশু শ্রমিকদের নিয়োগের বিরুদ্ধে মত পোষণ করেন। আমার নাম সুস্মিত দেব, আমি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এনএসইউআই প্রেসিডেন্ট। আজকে আমি এখানে এসেছি, আমাদের করিমগঞ্জ জেলার ইটভাটা আছে, অনেকগুলো ইটভাটাতে এখন দেখা যাচ্ছে যে যারা বাচ্চারা আছে বিলো 14 ইয়ার্সের নিচে ওদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। চাইল্ড লেবারের যে মানে ভায়োলেন্স আছে ওইটা ওরা কমিট করছে, আর আমাদের সরকার এটা নিয়ে কিছু করছে না, আমাদের জেলা প্রশাসন এটা নিয়ে কিছু করছে না। আজকে আমরা এখানে এসেছি, এসে দেখতে পাচ্ছি অনেক বাচ্চাদেরকে দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। আজকে বাচ্চাদের বয়স এখন পড়াশোনা করার, সরকার না যত সরকারি স্কুল আছে এগুলোকে ঠিক করতে পারছে না, এগুলোর ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারছে না, এই ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য কিছু করতে পারছে। যারা বাচ্চাদের এখন পড়াশোনার বয়স ওদেরকে দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। এদিকে সরকার যারা 10 পাস করে 12 পাস করে ওদেরকে ফ্রিবিজ বলা হয়, যে ফ্রিতে ওদেরকে স্কুটি এবং নিযুত ময়না আসনি, এখন আরো বাবু আসনি কি এগুলো ফ্রিতে দেওয়া হয়। ওদের প্যারেন্টস এমনিতে ওয়েল সেটেল, ওরা চাকরি করছে, ওদের নিজের বাচ্চা কাচ্চাকে ভালো করে দেখাশোনা করতে পারছে। কিন্তু যে বাচ্চাগুলা এখানে মজদুরি করছে ওদেরকে সরকার একটু দাম দেও, ওদেরকে নিয়ে যত সরকারি স্কুল আছে ওখানে ভর্তি করা, আর একটা বাসের ব্যবস্থা করে দেওয়া খুবই দরকার, যাতে এত দূর থেকে ওরা যাতে গিয়ে যাতে করতে পারে, আর ওদের যে আসা যাওয়ার খরচটা যাতে পারে। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা পিএম বিশ্বকর্মার অধীনে রাধামাধব কলেজ সেন্টারে 5 দিবসীয় প্রশিক্ষণ সম্পন্ন হল বুধবার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী 5 দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশি ব্যক্ত করেন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং তার কলেজের এরকম একটা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে, এতে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান। কলেজ অধ্যক্ষ জানান, রাধামাধব কলেজ সেন্টার থেকে ভাস্কর্য শিল্পকে বাছাই করা হয়েছিল এবং পিএম বিশ্বকর্মা সার্টিফাইড ট্রেনার হিসাবে উজ্জ্বল কর্মকারকে দায়িত্ব দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণ শিবিরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বলে জানান অরুন্ধতী। ট্রেনার উজ্জ্বল কর্মকার জানান, প্রশিক্ষণ সম্পন্ন হলে প্রতিজন প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি 1 লক্ষ টাকা লোন পাবেন। এই পিএম বিশ্বকর্মা যোজনার আন্ডারে যে প্রশিক্ষণটা চলছে এটা মূলত
7 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে 0 ডে, যেদিন অ্যাসেসমেন্ট করা হয়, তারপরে মূল প্রশিক্ষণটা হয় 5 দিনের, এবং 7 নম্বর দিন যেটা হয় ওই দিন ওদের একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়। এটাই হচ্ছে তার মূল বিষয়, এবং এটি শুরু হয়েছিল 17 সেপ্টেম্বর 2023 সালে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনাটা শুরু করেছিল মূলত যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা যাতে আর্থিক সাহায্য পায়, এবং এখানে যারা প্রশিক্ষণ করছে ওরা কোনো না কোনোভাবে এই কাজের সাথে জড়িত আগে থেকে, মানে যারা পরম্পরাগতভাবে করে আসছে তার ছাড়াও অনেকে রয়েছে যারা প্রশিক্ষণ নিচ্ছে। এবং আমরা প্রথম দিন যে সেশনগুলো হয়েছে এটার মধ্যে আমরা এই যে আমাদের যে ইয়েটা রয়েছে ভাস্কর্যর যে ইতিহাস সম্পর্কে প্রথম দিনের ক্লাসগুলো হয়েছে। দ্বিতীয় দিনে ওরা কিভাবে পুরাতন ইনস্ট্রুমেন্টের সাথে নতুন ইনস্ট্রুমেন্ট, যেগুলো আধুনিক ইনস্ট্রুমেন্ট এসছে, যন্ত্র এসছে, এগুলা কিভাবে ব্যবহার করবে এগুলোর মধ্যে রয়েছে। তাছাড়াও ওরা যে কোর্সের পরে 1 লক্ষ টাকার একটা লোন পাবে, সেই লোনটা কিভাবে পরিশোধ করবে এবং কিভাবে ব্যবহার করবে, এবং তার সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা কিভাবে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে 5 দিনের প্রশিক্ষণটা হয়েছে। ধলাই সমজেলা কার্যালয় কমিউনিটি হলে আসাম শহীদ দিবস উদযাপন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিধায়ক নিহার রঞ্জন দাসের উপস্থিতিতে শহীদ দিবসে স্বাগত বক্তব্য রাখেন সমজেলা কমিশনার রক্তিম বড়ুয়া। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, শহীদ স্মরণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সমাজ ও দেশের স্বার্থে যারা নিজের জীবন বিসর্জন করেছেন তাদের স্মরণ করা হচ্ছে। শহীদদের জন্য আজ দেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। সরকার শহীদদের প্রতি বিশেষ সম্মান জানাতে এই দিনটি উদযাপন করছে। আজকের দিনটি শহীদ দিবস, আসামের শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে। শহীদ দিবসের ইতিহাস আমরা জানি যে আসামে আন্দোলন হয়েছিল, আসাম আন্দোলন 1979 সন থেকে 79 সনে শুরু হয়েছিল। এই আন্দোলন প্রায় 6 বছর চলেছিল। 1984 সনে আন্দোলন গড়িয়েছিল, এবং আমরা জানি তারপর 1985 সনে আসাম চুক্তি হয়েছিল সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকার, রাজ্যিক সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যাকে আমরা আসাম চুক্তি বলি। এই যে আসাম আন্দোলন, এই আন্দোলনে 855 জন শহীদ হয়েছেন। আজকের দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা নিবেদন করি। যারা শহীদ হয়েছিলেন, যারা আন্দোলন করেছিলেন, তাদের সামনে একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন তারা চালিয়েছিলেন। উদ্দেশ্যটা একটাই ছিল যে আসামকে সমৃদ্ধশালী করা। আসামের যে অধিকার, এই অধিকার কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। আসাম যাতে ভারতবর্ষের অন্যান্য উন্নত রাজ্যের সমকক্ষ হতে পারে, তার উদ্দেশ্যে আন্দোলন হয়েছিল। এই আন্দোলনের ফলে চুক্তি হয়েছিল, আর এই চুক্তির ফলে আজকের দিনে আমরা দেখতে পাই যে আসামে আমরা বড় বড় কিছু ইনস্টিটিউশন পেয়েছি, যেমন IIT আসামে হয়েছে, এইমস হয়েছে। আজকে এইমস কোথায় আছে? দিল্লি আছে, আর অন্যান্য স্টেটে আছে। তো হাসপাতাল এইমস, আমরা গুয়াহাটিতে এইমস পেয়েছি, আমরা IIM পেয়েছি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পেয়েছি, বড় বড় প্রতিষ্ঠান আমরা এখানে পেয়েছি। আর এটাই লক্ষ্য ছিল, যারা শহীদ হয়েছেন, যারা আন্দোলন করেছিলেন, তাদের এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। কাছাড়ে পৃথক অভিযানে 1.83 কোটি টাকার সিগারেট সহ 73.8 গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। পুলিশ 4 চোরাচালানকারীকেও গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে শিলচরের তারাপুর এলাকায় আসাম রাইফেলস ও কাছাড় পুলিশ একটি চোরাচালান চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান মায়ানমার থেকে পাচার হওয়া
3060 প্যাকেট অবৈধ বিদেশি সিগারেট এবং ইসি লাইট ব্র্যান্ডের সিগারেটও জব্দ করা হয়েছে। স্থানীয় বাজার মূল্য প্রায় 1.83 কোটি টাকা। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম হাসান হোসেন বারভুইয়া, কাছাড় জেলা ধলাই, তিনি ইসলামাবাদের বাসিন্দা। এছাড়াও কাছাড় জেলার ভাগাড়ের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্কর। সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি স্করপিও গাড়িও জব্দ করা হয়েছে। আরও তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে খবর। বৈধ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচ সষ্টম হৈ আছে। যোৱাকালি আমি এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছোঁ। প্ৰথমে তাৰাপুৰ অঞ্চলত, শিলচৰ চহৰৰ নাতিদূৰত থকা তাৰাপুৰ অঞ্চলত এখন স্কৰপিঅ' বাহনৰ পৰা প্ৰায় 3060 পেকেট বাৰ্মিজ চিগাৰেট উদ্ধাৰ কৰা হৈছিলে আৰু হাতে নাতে ধৰা হৈছে। তেওঁলোক হ'ল হান্নান হুছেইন বৰভূঞা আৰু ইছলাম উদ্দিন লস্কৰ। আৰু যিখিনি আমাৰ প্ৰিলিমিনাৰী এনকুৱাৰী হৈছে, সেইখিনিৰ পৰা জনা গৈছে যে তেওঁলোকে বহিৰাজ্যৰ পৰা এই অবৈধ যিখিনি বাৰ্মিজ চিগাৰেট আছে সেইখিনি তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে আন ৰাজ্যলৈ প্ৰচাৰ কৰাৰ বাবে তেওঁলোকে যোজনা কৰি আছিল। আৰু লগতে আমি এই সিগারেটের বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা হব। পৃথক এক বিবৃতিতে সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে শিলচর সদর থানায় তারাপুর পিপির অন্তর্গত কল্যাণীতে পুলিশ একটি অটো রিকশা আটক করে। গাড়িটি তল্লাশি করে অটো থেকে হেরোইনযুক্ত 6টি সন্দেহভাজন সাবানের কেস উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রায় 73.8 গ্রাম হিরোইন পাওয়া গিয়েছে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবেলি মানত সেই তারাপুর অঞ্চলৰে কল্যাণী হস্পিটাল তাৰ ওচৰত দুজন যুৱক, তেওঁলোকৰ নাম বিশ্বজিৎ দুৱাৰদাৰ আৰু পাৰমান খাচিয়া, এই দুজন যুৱকৰ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা 6টাকৈ সন্দেহজনক হিৰইনৰ পেকেট, য'ত ওজন কৰাৰ পিছত গম পোৱা গ'ল তেওঁ 75 গ্ৰাম হিৰইন তাৰ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই দুজন যুৱককে ইতিমধ্যে কৰায়ত্ব কৰা হৈছে আৰু এই গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইনভেস্টিগেশন। মেলাঘর পৌরসভার 8 এবং 9 নম্বর ওয়ার্ডে সরকারি আবাস যোজনা নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। এই যে পিছনে যে ঘরটা আপনার পিছন দিয়ে আছে, এটা কি ঘর? এটা সরকারি ঘর। তো পুরো ঘরটা কমপ্লিট হলো না? যে আমাদেরকে বলেছে ঘরটা তাড়াতাড়ি করে করতে, তাই তাড়াতাড়ি করে বন্ধন তুলে করেছে, এরপরে হয় নাই। এটা এখনো টাকা ও ঢুকছে না, অর্ধেকেই এই কারণে অর্ধেক পড়ে রয়েছে। ঘরটা করতাম পারতাছি না। ঘর বরাদ্দ পাওয়া বহু পরিবার বাইক বিক্রি থেকে শুরু করে বন্ধন সহ বিভিন্ন উৎস থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে নিজেদের ঘর নির্মাণ করলেও এখনো পর্যন্ত 1 টাকাও পাননি বলে অভিযোগ। উপভোক্তাদের দাবি, মেলাঘর পৌরসভার অব্যবস্থাপনা ও অমানবিক আচরণের কারণেই তারা আজ ঋণের বোঝায় জর্জরিত হয়ে পথে বসার উপক্রম। পৌরসভার পক্ষ থেকে একাধিক দফায় ঘরের ছবি, নথি ও অগ্রগতির কাগজপত্র সংগ্রহ করা হলেও দীর্ঘদিনেও উপভোক্তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমাই হয়নি। কি নাম আপনার? বিলকিস বেগম। আপনার স্বামীর নাম কি? আবুল কাশেম। এই জায়গাটার নাম কি? ইন্দ্রনগর। ইন্দ্রনগর। এই যে পিছনে যে ঘরটা, এটা কি আপনার স্বামীর নামে সরকারি ব্যাপার? হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে ঘরটা উঠেছেন? যে কতদিন বলতে ঘরটা তো 1 বছর হয়ে গেছে। টাকা পাইছেন না? 10 টাকা পাইছি না। 1 টাকা পাইছেন না? তারা শুধু কইছে আপনার ঘর তুলতাম টাকা, তারা ফান্ড ঢুকছে, এবার গজরটা ব্যাংকে আছে, এরপর কইছে আপনার বিট লেভেল হলে টিয়া ঢুকে দেব, এরপর টিয়া কোনো কত না, এরপর কইছে জাল লব্ধি উঠলে টিয়া দিব, 2 লরে টিয়া লগে দিয়া লাগবো। এরপর তারা এই পর্যন্ত আপনি দিচ্ছেন। আমরা ফুল ওয়াল আমরা দেনা ফানা করে তুলছি, কাঠ, সিমেন্ট, রড সমস্ত কিছু আমরা বাহি। এই সাইনবোর্ডটা কি লাগাইছে? সাইনবোর্ডটা আমরা জলিল ভাই আইয়া লিখে গেছে মেলাঘর পৌরসভা থেকে। হ্যাঁ, এটা টাকা লয়ে গেছে। মানে আপনারা 1 টাকাও পাইছেন না? না, 10 টাকা পাইছে না। আজ ঢুকাইবো, কালকে ঢুকাইবো, অমুক দিন প্রত্যেক দিন তারা এই শুধু বাহানা করতে আছে। টাকা কোনো গত গল্প নাই। মানুষের আমরা কয়দিন বুঝান যায়, আর এই বাজারে দোকানে ফাটে করতে পারে না। ঘরটা পাইছি মানে অনেক 1 বছর হয়ে গেছে, কিন্তু টাকা ফাটা নেই কইতাছে ঘর তুলতো মানে তেজকার তো ঘর মানে টাকা ঢোবে একটা হন। ছবি টবি তুলে নিছি নি? হ্যাঁ, নিছে। কে তুলছে ছবি? ছবি তুলছে জলিল মিয়া, পৌরসভার আন্ডার থেকে। তো কি কইছে যে সুঙ্গালাপ ছবি উঠান আপনারা কি করলেন? হেরে
হ্যাঁ কই মানে হ্যাঁ ছবি তুলে নিছে কইছে টাকা ঢোয়াইব টাকা দো একটা ঢুকছে না এখন পর্যন্ত একটা করে ঢুকছে না না একটা হন তুই কি মানে কি করে মানে ঘরটা মানে করছেন যে কিভাবে করছেন কিভাবে সবার থেকে দেনা ফেনা কইরা আপনি সাইকেল বেচ চালাইছে এটা এটা কইরা তো মানুষের থেকে হালত বরত কইরা কে সাইকেল বেচে কে আমার স্বামী কি সাইকেল বাইসাইকেল না এটা বাইক হ্যাঁ বাইক বেচে ঘর আছে তাই এরপর আপনারা টাকা পাচ্ছেন না 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 একটা হন কই না এলএমকো কোম্পানি এবং ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে খোয়াই জেলার পদ্মবিল ব্লকের 17টি এডিসি ভিলেজে বসবাসকারী মোট 184 জন দিব্যাঙ্গজন ও প্রবীণ নাগরিকদের মাঝে বিনামূল্যে 15,15,000 টাকার সহায়তা ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। দেখুন সবিশেষ। মঙ্গলবার ব্লক প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক অমিত কুমার জমাতিয়া, ব্লক অ্যাডভাইজারি কমিটির চেয়ারম্যান প্রশান্ত দেববর্মা সহ অন্যান্য কর্মীরা। অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয় হুইল চেয়ার, ব্যাটারি চালিত রিক্সা সহ অন্যান্য সামগ্রী, যা সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। সামাজিক ন্যায় নিশ্চিত করতে ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত নাগরিকদের দৈনন্দিন জীবন সহজতর করতে এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তারা। নমস্কার। আজকে আমাদের এখানে এলএমকো এবং পদ্মবিল ব্লকের যৌথ উদ্যোগে আজকে আমাদের পিডাব্লিউডি পার্সন যারা আছে তাদের জন্য বিভিন্ন ধরনের এইড ডিস্ট্রিবিউশন হবে। এগুলোর মধ্যে যেমন হুইল চেয়ার আছে, হাতার জন্য স্টিক আছে, আর কানের জন্য সোনার মেশিন আছে। তো এইগুলা বিভিন্ন মেশিন আছে। আমাদের টোটাল পদ্মবিল ব্লকের 17টা বিসির থেকে আমাদের 184 জনকে আজকে এই এইডসগুলা ডিস্ট্রিবিউশন করা হবে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্লকের মাননীয় চেয়ারম্যান স্যার, উপস্থিত আছেন এলএমকো থেকে আগত রিপ্রেজেন্টেটিভ, উপস্থিত আছেন আমাদের ব্লক এরিয়ার সিডিপিও মহোদয়া। আমাদের মধ্যে আমাদের যে বেনিফিশিয়ারি আছে সবাই উপস্থিত আছেন। আমরা আজকে তাদেরকে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করি। আজকের বিস্তারিত সংবাদ এখানে সমাপ্ত হলো। ধন্যবাদ।